নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। কোটিপতি ঘরে যে ভুলগুলি কেউ চোখে দেখে না, কিন্তু ফল ভোগ করে, ওই বাড়িটা বাইরে থেকে নিখুঁত ছিল। গেটের সামনে কোনো ভাঙা ফুলের টব নেই, দেয়ালে ফাটল নেই, ভেতরে ঢুকলেই বোঝাই যায় এটা পরিকল্পিত বাড়ি। এই ধরনের বাড়িতে সাধারণ মানুষ ভুল খোঁজে না, কারণ চোখে কিছু ধরা পড়ে না, বুঝলে? কিন্তু আমি বাড়িতে ঢুকেই একটা অদ্ভুত চাপ অনুভব করেছিলাম, ভয়ের নয়, এক ধরনের ধীরে ধীরে ক্ষয় হওয়ার চাপ। ধীরে ধীরে আস্তে আস্তে ক্ষয় হওয়ার চাপ। বাড়ির কর্তা বলেছিলেন সব ঠিক আছে, তবুও সব ঠিক নেই। এই বাক্যটাই যথেষ্ট ছিল। আমি তখন বাস্তু দেখিনি। আমি প্রথমে মানুষটাকে দেখেছিলাম। তার হাঁটার ভঙ্গিতে তাড়াহুড়ো নেই, কিন্তু দাঁড়ানোর সময় ভারসাম্য নেই। এই কথাগুলি ভালো করে মন দিয়ে শুনবে। আজকের এই প্রোগ্রাম যদি ভালো করে মন দিয়ে শোনো, জীবনে একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে তোমার লাইফে। হাত বাড়ালে আঙুলগুলো পুরোটা ছড়ায় না। হস্তরেখায় তার সূর্যরেখা পরিষ্কার, মানে সম্মান, নাম, ক্ষমতা সব আছে, কিন্তু হৃদয় রেখা খুব সোজা। এই রেখা বলে মানুষটা অনুভূতি চাপা দেয়, আর চাপা দেওয়া অনুভূতি সবচেয়ে বেশি বেশি ক্ষতি করে ঘরে। আমি তখন ঘরের ভেতর হাঁটতে শুরু করলাম। ড্রয়িং রুমটা দক্ষিণে, শোবার ঘর উত্তর পশ্চিমে, কাজের ঘর আবার দক্ষিণ পূর্বে। কাগজে ঠিকঠাক, বাস্তু বইয়ে কোনো বড় ভুল নেই, কিন্তু শক্তি বই পড়ে না। শক্তি সংঘাত বোঝে। দক্ষিণ পূর্বে আগুনের জায়গায় সে কাজ করে, সিদ্ধান্ত নেয়, রাগ চেপে রাখে, বুঝলে? আর উত্তর পশ্চিমে শুয়ে সেই আগুন নিয়ে ঘুমোতে যায়। এখানেই ক্ষয় শুরু। রাতে শরীর ঘুমোয়, মাথা ঘুমোয় না। রাতে শরীর ঘুমোয়, মাথা ঘুমোয় না। এই ঘরে কোনো অভিশাপ নেই, কিন্তু প্রতিদিন সামান্য করে মানুষটা নিজের শক্তি পোড়াচ্ছে। আমি তখন তার কুষ্টি দেখলাম, কুণ্ডলী দেখলাম। মঙ্গল আর শনি মুখোমুখি, মানে চাপ সহ্য করার ক্ষমতা আছে, বুঝলে? সব ভালোর মধ্যেও কিন্তু কিছু খারাপ লুকিয়ে থাকে, সেগুলি ভালো করে বুঝবে আজকে আমার এই প্রোগ্রাম দেখে। কিন্তু বিশ্রামের অনুমতি নেই। এই গ্রহ সংযোগে মানুষ কাজ করে যেতে, কিন্তু উপভোগ করতে ভুলে যায়। তন্ত্রে একটা কথা আছে, যে ঘরে আনন্দ বিশ্রাম পায় না, ভালো করে শুনবে, যে ঘরে আনন্দ বিশ্রাম পায় না সে ঘরে ধন স্থায়ী হয় না। আমি কোনো বড় পুজো বলিনি, কোনো যন্ত্র টাঙাতে বলিনি। আমি শুধু বলেছিলাম আপনি বাড়ির কোথাও নীরব নন। আপনি বাড়ির কোথাও নীরব নন। এই কথাটা শুনে তিনি প্রথমবার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমি একটা ছোট পরিবর্তন বলেছিলাম, শোবার ঘর থেকে কাজের কাগজ সরাতে। কি বললাম? শোবার ঘর থেকে, মানে যে ঘরে সে শুয়ে থাকে সেই ঘরে কাজের কাগজগুলি, ফাইলগুলি সরাতে বলেছিলাম। শুধু কাগজ, কারণ কাগজ মানে সিদ্ধান্ত, আর সিদ্ধান্ত যদি ঘুমের পাশে থাকে তাহলে শরীর বিশ্রাম পায় না, বুঝলে? বহু রিসার্চ করি আমি, জয়দেব শাস্ত্রী। একটা তান্ত্রিক কারেকশনও দিয়েছিলাম, কিন্তু খুব নীরব। শুক্রবার রাতে ঘরের সব আলো বন্ধ করে মাত্র একটি প্রদীপ, কোনো মন্ত্র না, কিছু চাওয়া না, শুধু বসে থাকা। তন্ত্রের ভাষায় এটাকে বলে শক্তির পুনর্বিন্যাস। কি বললাম? শক্তির পুনর্বিন্যাস। 1 মাস পরে তিনি বলেছিলেন কিছু বদলেছে, কিন্তু আমি ধরতে পারছি নাকি। আমি হেসেছিলাম, কারণ এই ধরনের ঘরে বড় শব্দে কিছু বদলায় না, ক্ষয় থামে। ক্ষয়ে যাচ্ছে একটু একটু করে, সেগুলি থেমে যাচ্ছে, আর সেটাই সবচেয়ে বড় পরিবর্তন। আমি নিজেকে এখানে তান্ত্রিক বলি না। যদুশাস্ত্রী একজন তান্ত্রিক, জ্যোতিষ, বাস্তবিদ, সংখ্যাতত্ত্ববিদ হয়েও আমি তান্ত্রিক বলি না। আমি নিজেকে বলি নীরব বিশ্লেষক।
যে চোখে দেখে না, শব্দ বোঝায় না, যে চোখে দেখে না, শব্দ বোঝায় না, কিন্তু ঘরের ভেতরের সংঘাত চুপচাপ ধরে ফেলে। কারণ কোটিপতি ঘরের ভুলগুলো চিৎকার করে না, কারণ কোটিপতি ঘরের ভুলগুলো চিৎকার করে না, ওগুলি প্রতিদিন একটু একটু করে শান্তি, সিদ্ধান্ত আর সম্পর্ক খেয়ে নেয়, শেষ করে দেয়। আর যে মানুষ সেটা শব্দ ছাড়া ধরতে পারে, কোটিপতিরা শেষ পর্যন্ত তার কাছেই ফিরে আসে। তাই অর্থবিত্ত লোক, অর্থবান লোক এবং শিল্পপতি যারা আছে, বড় বড় বিজনেস করছে যারা, তারা সবকিছু ভালোর মধ্যেও কিন্তু নীরবে ক্ষয় হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সেটা কেউ ধরতে পারে না। যখন ধরতে পারে তখন হয়তো অনেক বড় কিছু হারিয়ে ফেলে। আর যারা একটু গরিবের মধ্যে রয়েছে, তাদের অল্প কিছু ক্ষয়ে গেলেই যেন চিৎকার হয়ে ফেটে পড়ে, তাই নয় কি? তাই দেখবে বিরাট বড় ক্ষতি হয় তাদেরই, যাদের অট্টালিকার মধ্যে বাস করে যারা, কিন্তু আস্তে আস্তে হচ্ছে, বুঝতে পারছে না। হয়তো বিজনেসে লস হচ্ছে, একটু 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 একটু, এমন সময় এমন এক বড় ধাক্কা খেলো, আর উঠতে পারলো না। সেই লসগুলি, সেই ধাক্কাগুলি এই জয়দেব শাস্ত্রী সারায়। আজকে জয়দেব শাস্ত্রীর কাছে কেন অর্থবিত্ত লোকগুলি, বড় বড় পার্সেন্ট শিল্পপতি মহারথীরা কেন খোঁজে আমাকে, কেন আমার একটা মিটিং টাইম নেয়, কেন একটা স্লট বুকিং করে, কেন একদিনটা আমার কাছ থেকে নিয়ে নেয়? জয়দেব শাস্ত্রীকে 22 তারিখটা জয়দেব শাস্ত্রীর কাছ থেকে আমি নিয়ে নিলাম, ওই দিনটা আমার জন্য থাকবে। কেন নেয়? কেন নেয়? আজকে 30 দিনের মধ্যে কেউ কেউ আছে 4-5টা দিন আমার বুক করে নেয়। কেন নেয়? শুধু এই কারণে, ওই ক্ষয়গুলো যাতে আমি ধরতে পারি। একজন আমাকে বলছে, আমি নাম বলছি না, একজন বড় শিল্পপতি, রাজনীতিবিদ, ওনার বড় বিজনেস রয়েছে এবং রাজনীতির সাথে যুক্ত আছে এবং বড় উচ্চপদস্থ র্যাঙ্কের তার ভাই রয়েছে এবং তার সন্তান বিদেশে চাকরি করছে, সব দিক দিয়ে সচ্ছল, কিন্তু সে বুঝতে পারছে কিছু গরমিল রয়েছে। কেউ বুঝতে পারছে না, সে বুঝতে পারছে, কারণ তার তীক্ষ্ণ নজর, সে অনেক কষ্ট করে ওই জায়গাটা পেয়েছে, সে কিন্তু বুঝতে পারছে, তাকে কিন্তু ধরা দিচ্ছে। এবার অনেকে ক্ষয় ধরতে পারে, অনেকে ধরতে পারে না। যে ধরতে পারে সে সারাতেও পারে। তাই ওই ক্ষয়টা উনি বুঝতে পেরে আমাকে নক করলো। এবার যেহেতু সে যদি আমার চেম্বারে চলে আসে, তাহলে তো ভিড় হয়ে যাবে, মানে বহু কেওয়াস হয়ে যাবে, সচরাচর সে সব জায়গায় যেতে পারে না এবং তার বডিগার্ড থাকে, প্রচুর লোকজন থাকে। কি করবে? ডাক পড়লো আমাকে, আমি সময়টা তাকে দিতে পারিনি। তো উনি ভালোভাবে আমাকে বললো যে আমাকে একটা দিন এর মধ্যে হয়, যদি খুব ভালো হয়। তো আমার কাছ থেকে একটা দিন উনি চেয়ে নিলেন। ওনার কথাবার্তা আমার খুব ভালো লেগেছে, তাই আমি একটা দিন ওনার জন্য আমি রেখেছি। সেই একটা দিন আমি ওনার কাছে যাই। সত্যি ওয়েল ডেকোরেটেড, সবকিছু ভালো, ফার্নিশড, সব দিক থেকে সুন্দর, ঝা চকচকে জিনিস। হঠাৎ করে কেউ গেলে থমকে যাবে, কোনো কিছুর খারাপ দেখবে না। তো আমি ঠিক বুঝে গেলাম যে বাস্তুতে কি সমস্যা হচ্ছে। আমি দেখে যাচ্ছি, ওনার প্রথমেই দেখলাম যে উনি যেখানে বসে সিদ্ধান্ত নেন, যেখানে লোকজন আসে, সেই জায়গাটাই ওনার ভুল। উনি যেখানে বসে খাবার খায়, সেই জায়গাটাই ভুল। উনি যেখানে শয়ন কক্ষে থাকে, মানে যেখানে উনি শুতে যায়, সেই জায়গায় এমন এমন কিছু জিনিস রাখা আছে, যে জিনিসগুলি রাখাটা ওনার শারীরিক দিক থেকে সমস্যা বেড়েই যাচ্ছে। আমি প্রথমে ওনার কিছু জিনিস চেঞ্জ করে দিলাম সেদিনই, কারণ আমি যখন যাই আমার টিমও যায় তার সাথে, সবাইকে নিয়ে আমি সমস্ত কিছু চেঞ্জ করে দিলাম। কিছু কিছু জিনিস, বাস্তুর কিছু পরিবর্তন করলাম, সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন আমি নিজেই করে দিলাম। পরিবর্তন করার পরে 1 সপ্তাহ পরে উনি বললো আমার সুগার কন্ট্রোলে, সুগার
আমার কন্ট্রোলে। 1 সপ্তাহের মধ্যে ওনার একটা না হওয়া কাজ, সেটাও। কিন্তু উনি বুদ্ধিমান ব্যক্তি। উনি বলছে এটা প্রথম ধাপ করলে তোমার যা করা তুমি সব করো। আস্তে আস্তে ওনার কিছু কিছু জিনিস চেঞ্জ করাতে, ওনার নিজের খুব কাছের একজন বিদেশে পড়তে গেছে, তার খুব সমস্যা হচ্ছিল। ওনাদের ওই সমস্যার জন্য সে সমস্যা ফিল করছে। তো এখান থেকে কিছু করাতে তার সমস্যাগুলি কিন্তু অনেকটা কেটে যায়। এইভাবে করে, এটা বলতে গেলে বহু টাইম লাগবে, এইভাবে করে আমি তাদের কিছু কিছু সমস্যাগুলি এখানে বসে সারানোর পরে সে আমাকে একটা কথা বলল, যে আমি জ্যোতিষ, তান্ত্রিক, বাস্তবিক বহু পার্সনের সাথে আমার পার্সোনালি আলাপ আছে, আমার তোমার সাথে তেমন আলাপ ছিল না। আমার বাড়িতে যে আমার পার্সোনাল পিএ, সে তোমাকে চেনে, তোমার কথা বলায়। আমি তোমার একটা ভিডিও দেখি, খুব ভালো লাগে। আমি বললাম তুমি বুক করো ইমিডিয়েটলি, যদি উনি আসেন খুব ভালো হবে। তোমাকে যতটুকু বুঝলাম, আজ থেকে আমাদের পুরো পরিবারের দায়িত্ব তোমার হাতে দিলে, আমি থাকি কিংবা না থাকি, সারাটা জীবন তুমি সামলাবে, এবং আমার ফুল ফ্যামিলির সমস্ত পার্সন তোমার কথা শুনেই চলবে। উচ্চপদস্থ ব্যক্তি উনি, আজকে এই দায়িত্বটা দিল। সেই দিন থেকে আজও পর্যন্ত এক একটা কাজ পাই টু পাই শুনে করে, এবং আজও পর্যন্ত ওনার কোনো সমস্যায় ওনাকে পড়তে দিইনি আমি। তো এইরকম বহু ঘটনা রয়েছে, বহু কিছু আছে, নিজের মুখে বলি না, শেয়ার করি না। আজকে ভালো লাগলো, বলে দিলাম, কথায় কথা বেরিয়ে আসে। তাই তোমাদের সবাইকে বলবো যে হাজার হাজার কোটি টাকার মালিক তুমি, কিন্তু টাকাটা শান্তি আনতে পারে না, টাকাটা সুখ আনতে পারে না। তাই যদি মনে হয় যে সুখের জন্য হন্যে হয়ে খুঁজছো, টাকার জন্য নয়, তাহলে মিট করতে পারো আমার সাথে। আর যদি টাকার জন্য হন্যে হয়ে ঘুরো, তাহলে দরকার নেই। সুখটা যদি চাও, তাহলে সুখ চাইলে সুখের সাথে টাকা অটোমেটিক্যালি চলে আসে। সুখ খোঁজো, টাকা নয়। আর টাকা খুঁজলে টাকা পাবে, সুখ পাবে না। আর সুখ খুঁজলে সুখ, টাকা, আনন্দ সব পাবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।